ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট 2026-এর প্রস্তুতির আজকের ক্লাসে লিটারারি স্কুলস অ্যান্ড মুভমেন্ট থেকে আমরা আলোচনা করব থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড নিয়ে। আজকের ক্লাসটি লিটারারি স্কুলস এবং মুভমেন্টের উপরে ক্লাস নাম্বার 12। আশা করছি ক্লাস নাম্বার 11 পর্যন্ত ক্রনোলজিক্যালি প্রত্যেকটা ক্লাস সবাই ফলো করেছো। যদি না করে থাকো, লিটারারি স্কুল এবং মুভমেন্টের এই প্রত্যেকটা ক্লাস আমি সিঙ্গেল একটা প্লেলিস্টে দিয়ে দিচ্ছি। নেট সেটের অ্যাসপিরেন্টসরা অবশ্যই সেই সমস্ত ক্লাসগুলো ফলো করে নেবে। আশা করছি তাহলে তোমাদের আগামী পরীক্ষার প্রস্তুতিতে ভীষণই হেল্প হবে। নেট এবং সেটের অ্যাসপিরেন্টসদের উদ্দেশ্যে বলা, তোমরা চাইলে আমাদের বিশেষ মান্থলি পেইড মেম্বারশিপ গ্রুপ জয়েন করতে পারো, যেখানে ফুল সিলেবাস বেসড সমস্ত গুরুত্বপূর্ণ ক্লাসেস কভার করিয়ে দেওয়া হবে, সঙ্গে প্রশ্ন উত্তরের ক্লাসও থাকছে, ওয়ান লাইনারের ক্লাসও থাকছে। মান্থলি মেম্বারশিপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। পাশাপাশি তোমরা নেট এবং সেট সংক্রান্ত ফুল সিলেবাস নোটস, ওয়ান লাইনার্স এবং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে চাইলে সরাসরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অল নোটস, ওয়ান লাইনার্স অ্যান্ড প্র্যাকটিস সেট আর চার্জেবল। এছাড়াও তোমরা আজকের ক্লাসের এই পিডিএফটি পেতে হলে বা নেট সেট সংক্রান্ত বা যে কোনো কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত ডাব্লিউবি এসএলএসটি, পিএসসি, মাদ্রাসা, ডাব্লিউবি আপার প্রাইমারি ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সংক্রান্ত যে কোনো ধরনের কোয়ারি থাকলে তোমরা সরাসরি আমার টেলিগ্রাম গ্রুপ এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যুক্ত হয়ে যেতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা সবার প্রথমে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডের ওভারভিউ এবং ডেফিনেশন আলোচনা করব। দেখো, এই যে টার্মটা অ্যাবসার্ড, এই টার্মটা একটা বিশেষ নাট্যধারাকে চিহ্নিত করে। দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড, এই কথাটা সবার প্রথমে ব্যবহার করেন বিখ্যাত ক্রিটিক মার্টিন এসলিন। তার 1961 যে বিখ্যাত প্রবন্ধ এবং বই দ্য থিয়েটার অফ দ্য অ্যাবসার্ডে তিনি এই যে শব্দটা সবার প্রথম প্রবর্তন করেন। ঠিক আছে, তো এই অ্যাবসার্ড থিয়েটারের মূল ভিত্তি হচ্ছে এক্সিস্টেন্সিয়ালিজম, তাই না? অ্যাবসার্ড থিয়েটারের মূল ভিত্তি নিহিত রয়েছে অস্তিত্ববাদী দর্শনের মধ্যে। ফরাসি দার্শনিক আলবার্ট কামুর বিখ্যাত এসে দ্য মিথ অফ সিসিফাস, যেটা এসেছিল 1942-এ, এই মিথ অফ সিসিফাস এই ধারার প্রধান অনুপ্রেরণা। কামুর মতে মানুষের চিরন্তন স্বভাব হলো জীবনের কোনো অন্তর্নিহিত অর্থ খোঁজা, কিন্তু এই মহাবিশ্ব সম্পূর্ণ অর্থহীন এবং নীরব। মানুষের এই অর্থ খোঁজার আকুলতা এবং মহাবিশ্বের অর্থহীনতার মধ্যেকার যে তীব্র সংঘাত, তাকেই অ্যাবসার্ড বা অযৌক্তিকতা বলা হয় কিন্তু। ঠিক আছে, তো এই যে অ্যাবসার্ড নাট্যধারাটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ ধ্বংসলীলা, মানুষের চরম হতাশা, মানসিক আঘাতের একটা প্রত্যক্ষ প্রতিক্রিয়া ছিল। পাশাপাশি কোল্ড ওয়ারের সময়ে তৈরি হওয়া পরমাণু বোমার আতঙ্ক, মানুষের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা ইত্যাদি কিন্তু এই ধরনের নাটকের জন্ম দিয়েছিল। ঈশ্বর এবং ধর্মের প্রতি মানুষের বিশ্বাস তখন সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। বোঝা গেছে? তো থিয়েটার অফ অ্যাবসার্ডের মেজর ক্যারেক্টারিস্টিক্স আমরা কি কি পাবো? প্রথমেই আসছে অ্যান্টি প্লট স্ট্রাকচার। এই নাটকগুলো প্রথাগত অ্যারিস্টটলের সেই নাট্যশৈলী, যেখানে একটা নির্দিষ্ট বিগিনিং থাকবে, মিডল থাকবে, এন্ড থাকবে, এগুলো কিন্তু বর্জন করে। এই সমস্ত নাটকে না কোনো শুরু থাকে, না মধ্যবর্তী পর্যায়ে, না শেষ থাকে। এদের প্লটগুলো এক জায়গায় স্থির থাকে অথবা চক্রাকারে ঘটে, যেখানে নাটক যে বিন্দুতে শুরু হয়েছিল সেখানেই দেখা যায় এসে শেষ হয়ে গেছে। ওয়েটিং ফর গোডো, স্যামুয়েল বেকেটের বিখ্যাত নাটক। তো এটা একটা অন্যতম উদাহরণ, যেখানে আমরা দেখতে পাই যে সমালোচক ভিভিয়ান মার্সার এটাকে বলেছিলেন, এটা এমন একটা নাটক যেখানে কিছুই ঘটছে না, তবুও সেটাকে দুবার রিপিট করা হয়েছে। ঠিক আছে, কারণ আমরা জানি সেই যে নাথিং হ্যাপেন্স, নোবডি কামস, নোবডি গোস, ইটস অফুল। এছাড়াও কি ডিভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ। ডিভ্যালুয়েশন অফ ল্যাঙ্গুয়েজ, দেখো, এই ধারার নাট্যকাররা বিশ্বাস করতেন যে ভাষা তার প্রকাশের ক্ষমতা হারিয়ে ফেলেছে। মানুষ শব্দের মাধ্যমে মনের ভাব সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। চরিত্রদের সংলাপের মধ্যে কোনো যুক্তি নেই, ধারাবাহিকতা থাকে না, একই কথার বারবার পুনরাবৃত্তি বা রিপিটেশন আমরা দেখতে পাই। লং সাইলেন্স দেখতে পাই, আমরা পজ দেখতে পাই, প্রচুর ব্যবহার দেখা যায় পজে। মানুষের পারস্পরিক যোগাযোগের ব্যর্থতাটাকে এই ধরনের নাটক ফুটিয়ে তোলে। এছাড়া ল্যাক অফ সাইকোলজিক্যাল মোটিভেশন, মানে এই যে মনস্তাত্ত্বিক প্রেরণা, তার অভাব। চিরাচরিত নাটকের মতো এই চরিত্রগুলোর
কোনো স্পষ্ট অতীত ইতিহাস বা গভীর মনস্তাত্ত্বিক কারণ কিন্তু থাকে না। চরিত্রগুলো যে কেন একটা কাজ করছে বা কেন এক জায়গায় দাঁড়িয়েছে তার কোনো যৌক্তিক কারণ খুঁজে পাওয়া যায় না। তারা অনেকটা সেই পুতুলের মতো, যান্ত্রিক পুতুলের মতো আচরণ করে, ঠিক আছে। এছাড়াও অ্যাবসেন্স অফ ক্যাথারসিস। দেখো, অ্যারিস্টটলের নাট্যতত্ত্ব অনুযায়ী প্রথাগত ট্র্যাজেডির শেষে ক্যাথারসিসের বা অনুভূতির এক ধরনের শুদ্ধিকরণ ঘটে, যেটা দর্শকদের মনকে শান্ত করে দেয়, নৈতিক শিক্ষা দেয়। তো অ্যাবসার্ড নাটকের শেষে এই ধরনের কোনো আবেগীয় মুক্তি বা সমাধান কিন্তু থাকছে না। নাটকটা যেখানে শুরু হয়েছিল ঠিক তেমনই একটা অনিশ্চিত অর্থহীন পরিস্থিতিতেই শেষ হয়ে যাচ্ছে। দর্শক কোনো নৈতিক শিক্ষা পাচ্ছে না, মানসিক শান্তি পাচ্ছে না, একটা গভীর শূন্যতা নিয়েই দর্শক যেন নাটকটার শেষ দেখছে, ঠিক আছে। ট্র্যাজি কমেডি। দেখো, অ্যাবসার্ড নাটকগুলোর মূল যে জনরা সেটা হচ্ছে ট্র্যাজি কমেডি। এটা মূলত তিনটে উপাদানের একটা অদ্ভুত মিশ্রণ: ডার্ক হিউমার, আর হচ্ছে স্ল্যাপস্টিক কমেডি, আর হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ট্রেড। ডার্ক হিউমার জীবনের চরম দুঃখ, মৃত্যু এবং অর্থহীনতাকে নিয়ে একটা নির্মম অদ্ভুত রসিকতা। স্ল্যাপস্টিক কমেডি, এতে চার্লি চ্যাপলিন বা সেই বাস্টার কিটনের নির্বাক সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন শারীরিক অঙ্গভঙ্গি বা সেই কৌতুক ব্যবহার করা হয়, জুতো খোলা নিয়ে টানাটানি, টুপি অদল বদল ইত্যাদি, ঠিক আছে। আর এক্সিস্টেন্সিয়াল ড্রিড, অস্তিত্ববাদী আতঙ্ক কি? এই হাসির আড়ালেই লুকিয়ে থাকছে মানুষের অস্তিত্বের গভীর ভয়, একাকিত্ব এবং মহাবিশ্বের অর্থহীনতার এক চরম আতঙ্ক। অর্থাৎ দর্শক একদিকে হাসছে কিন্তু পরক্ষণেই সেই হাসির পেছনের গভীর ট্র্যাজেডি বা শূন্যতা অনুভব করে শিউরে উঠছে। বোঝা গেছে? তো এই যে থিয়েটার অফ অ্যাবসার্ড, এর কি অথার এবং ক্যানোনিক্যাল ওয়ার্ক নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে কি অথার বললে আমরা স্যামুয়েল বেকেটকে পাচ্ছি, ঠিক আছে। স্যামুয়েল বেকেট অ্যাবসার্ড মুভমেন্টের একজন শ্রেষ্ঠ প্রতিনিধি, মূলত আইরিশ ছিলেন। তিনি তার বেশিরভাগ বিখ্যাত লেখা ফরাসি ভাষায় লিখেছেন, পরে নিজেই সেগুলোকে আবার ইংরেজিতেও ট্রান্সলেট করেছেন। তার আমরা ওয়েটিং ফর গোডো পাই, বিখ্যাত লেখা, ঠিক আছে। ওয়েটিং ফর গোডো এর মূল ফরাসি নাম অন্য ছিল। ফরাসি নামটা হচ্ছে অ্যান অ্যাটেন্ডেন্ট গোডোট, যেটা 1952 সালে প্রকাশিত হয় এবং 1953 সালে প্রথম মঞ্চস্থ হয়, ঠিক আছে। প্রধান চরিত্র বললে আমরা এখানে নাটকের দুটো প্রধান চরিত্র পাবো, ভ্লাদিমির এবং এস্ট্রাগন। ভ্লাদিমিরকে ডাকনাম ডিডি, এস্ট্রাগনকে গোগো বলা হয়েছে। তারা দুজনেই কিন্তু ভবঘুরে বা ট্র্যাম্প। তারা একটা নামহীন জায়গায় একটা মরা গাছের নিচে গোডো নামের এক রহস্যময় ব্যক্তির জন্য অপেক্ষা করে, কিন্তু সেই গোডো কখনোই আসে না। অন্তহীন অপেক্ষায় মানুষের জীবন এবং ঈশ্বরের অনুসন্ধানের একটা বড় রূপক যে, সেটাই এখানে তুলে ধরা হয়েছে। বোঝা গেছে? এছাড়াও নাটকে আরো দুটো চরিত্র রয়েছে। পোজো। পোজো হচ্ছে মালিক বা শোষক শ্রেণীর প্রতীক। লাক্ষী তার দাস, যাকে পোজো গলায় দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এছাড়াও আমরা ওয়েটিং ফর গোডো ছাড়াও কিন্তু এন্ড গেম দেখতে পাই স্যামুয়েল বেকেটের 1957-তে। বেকেটের এই নাটকটা থেকেও প্রায় কিন্তু নেটের পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। দেখো, এটা একটা ওয়ান অ্যাক্ট প্লে। মূল যে ফ্রেঞ্চ নামটা ছিল ফিন দে পার্টি, ঠিক আছে। নাটকটার পটভূমি হচ্ছে একটা রহস্যময় পৃথিবী বা ধ্বংসযোগ্য পরবর্তী সেই ব্যাংকার, যার বাইরের জীবন সম্পূর্ণ স্তব্ধ। চরিত্রগুলোর শারীরিক অক্ষমতা আমরা এখানে দেখতে পাই। যেমন হ্যামকে দেখতে পাই, সে অন্ধ, উঠে দাঁড়াতে অক্ষম, সারাদিন হুইল চেয়ারে বসে থাকে, সে মূলত মালিকের ভূমিকায়। ক্লোবকে দেখতে পাই, সে হ্যামের দাস বা সেবক, সে বসতে অক্ষম, সবসময় দাঁড়িয়ে থাকে বা হেঁটে বেড়ায়। আর অন্যান্য চরিত্র বললে আমরা ন্যাগ এবং নেলকে পাচ্ছি। হ্যামের বৃদ্ধ বাবা মা ন্যাগ এবং নেল দুজনেই পাহীন এবং ব্যাংকারের কোণে দুটো আলাদা আবর্জনার পাত্রে তারা বসবাস করেন। তো এই যে রূপক, এই রূপকটা মানুষের জীবনের চরম অবহেলা এবং বার্ধক্যের একটা নিষ্ঠুর চিত্র কিন্তু ফুটিয়ে তোলে। এছাড়াও আমরা বেকেটের আরো দুটো বিখ্যাত নাটক ক্র্যাবস লাস্ট স্টেপ এবং হ্যাপি ডেজ দেখতে পাই। ক্র্যাবস লাস্ট ডেজ, যেটা এসেছিল 1958-তে, অত্যন্ত বিখ্যাত ওয়ান অ্যাক্ট একটা প্লে, যেটা মূলত স্মৃতির চারণ এবং বার্ধক্যের একাকিত্বকে তুলে ধরে। এটা মনোলগ, একাকী একটা সংলাপ, ঠিক আছে। পুরো নাটকে মূলত একজন মাত্র চরিত্র মঞ্চে থাকে। নাটকের মূল চরিত্রের নাম হচ্ছে ক্র্যাপ, একজন বৃদ্ধ, একাকী আর ব্যর্থ লেখক। সে ক্র্যাপের একটা অদ্ভুত অভ্যেস ছিল, সে প্রতি বছর তার জন্মদিনে একটা অডিও টেপ রেকর্ডারে তার সারা বছরের অভিজ্ঞতার কথা রেকর্ড করে রাখতো। তো এই নাটকটাতে দেখানো হয়েছে তার 69th, ঠিক আছে, 69তম জন্মদিনে সে তার 39 মানে 39 বছর বয়সে রেকর্ড করা একটা পুরনো অডিও টেপ শুনছে। এখানে মূলত স্মৃতির নস্টালজিয়া, সময়ের নিষ্ঠুরতার এক অদ্ভুত রূপক তুলে ধরা হয়েছে।
যুবক ক্র্যাপের যে উচ্চাসা এবং প্রেমের স্বপ্ন ছিল, বৃদ্ধ ক্র্যাপ সেটা শুনে নিজেই নিজেকে উপহাস করছে। এটা মানুষের অতীত এবং বর্তমানের মধ্যেকার একটা গভীর মানসিক বিচ্ছিন্নতাটাকে ফুটিয়ে তোলে। হ্যাপি ডেজ আমরা পাই 1961-তে। বেকেটের এই নাটকটা তার তীব্র যে ভিজুয়াল মেটাফোর এবং তার যে মঞ্চের সজ্জা, মানে প্রতীকী মঞ্চ সজ্জা, সেটার জন্য বিখ্যাত। নাটকের মূল কেন্দ্রীয় চরিত্র হচ্ছে উইনি, একজন মধ্যবয়সী নারী। তার স্বামীর নাম উইলি। সে খুব কম কথা বলে এবং বেশিরভাগ সময় মঞ্চের নেপথ্যে সে কি করছে, হামাগুড়ি দিয়ে কাটাচ্ছে। ঠিক আছে, তো মূল আকর্ষণ কি? উইনির সেই শারীরিক পরিস্থিতি। আমরা প্রথম অ্যাক্টে দেখতে পাবো উইনি কোমর পর্যন্ত মাটির ঢিবির নিচে চাপা অবস্থায় আছে, নাড়াচাড়া করতে পারছে না, তার হাত দুটো মুক্ত আছে। আর দ্বিতীয় অ্যাক্টে আমরা দেখতে পাবো নাটক যতই এগোচ্ছে পরিস্থিতি আরো ভয়ঙ্কর। তিনি দ্বিতীয় যে অ্যাক্টে গলা পর্যন্ত মাটির নিচে চাপা পড়ে যাচ্ছেন। সে আর মাথাও নাড়তে পারছে না, তখন কেবল তার চোখগুলোই পিটপিট করছে। তো এই যে চরম অসহায় এবং অদ্ভুত পরিস্থিতির মধ্যেও উইনি তার ব্যাগ থেকে টুথব্রাশ, আয়না, লিপস্টিক এবং একটা রিভলভার বের করে তার প্রতিদিনের প্রসাধন এবং রুটিন বজায় রাখার চেষ্টা করছে। সে সারাক্ষণ অনর্গল কথা বলে যাচ্ছে যাতে সে অনুভব করতে পারে যে সে এখনো বেঁচে আছে। তো এই যে মাটির ঢিবিটা আসলে সময় এবং মৃত্যুর প্রতীক, যেটা মানুষকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। উইনি এই পরিস্থিতির মুখেও কিন্তু প্রফুল্ল থাকার চেষ্টা করছে। প্রত্যেক রুটিনকে আঁকড়ে মানুষের সেই অস্তিত্ব রক্ষার এক চরম অবাস্তব এবং অযৌক্তিক প্রয়াসকে সে নির্দেশ করছে তার সেই অ্যাক্টের মাধ্যমে। বোঝা গেছে? তো এই ছিল স্যামুয়েল বেকেট। এরপরে আমরা এই যে থিয়েটার অফ অ্যাবসার্ডের যে দ্বিতীয় বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইউজিন ইওনেস্কোকে দেখব। ইউজিন ইওনেস্কো মূলত ভাষা এবং মধ্যবিত্ত সমাজের, মানে বুর্জোয়া সংস্কৃতির অসঙ্গতিগুলোকে তুলে ধরেছেন। ঠিক আছে, ভাষার অসারতা এবং অযৌক্তিকতা এবং বুর্জোয়া বা মধ্যবিত্ত সমাজের কৃত্রিম রীতিনীতিকে তিনি ব্যঙ্গ করেছেন। তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে আমরা দ্য বাল সোপার্নো পাবো, 1950-এ এসেছিল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই নাটকটার বিখ্যাত সাবটাইটেল ছিল দ্য অ্যান্টি প্লে। এটা একটা আদি ফরাসি নাটক। এর ফরাসি নাম ছিল লা ক্যান্টাট্রিস চভ। ঠিক আছে, ইওনেস্কো যখন ইংরেজি ভাষা শেখার চেষ্টা করেছিলেন তখন তিনি খেয়াল করেন যে ইংরেজি শেখার সাধারণ যে বইগুলোতে অত্যন্ত সাধারণ এবং অহেতুক কিছু বাক্য দেওয়া থাকে। ঠিক আছে, তো এই ধারণাগুলো থেকে অনুপ্রাণিত হয়ে তিনি নাটকের সংলাপগুলো তৈরি করেন, যেটা সম্পূর্ণ অর্থহীন এবং অযৌক্তিক, মানে ননসেন্সিক্যাল যে ডায়ালগ। এই নাটকে মিস্টার এবং মিসেস স্মিথ এবং মিস্টার ও মিসেস মার্টিন নামের দুটো দম্পতি রয়েছে, যাদের মধ্যেকার ডায়ালগ মানুষের যোগাযোগের সম্পূর্ণ ব্যর্থতাটাকে ফুটিয়ে তোলে। দেখো, নাটকের নাম বাল সোপার্নো হলেও পুরো নাটকে কিন্তু এই নামের কোনো চরিত্রের অস্তিত্ব আমরা দেখতে পাই না। এছাড়াও তার দ্য চেয়ার্স পাই 1952-তে এসেছিল, অত্যন্ত শক্তিশালী ওয়ান অ্যাক্ট প্লে, একটা ট্র্যাজিক ফার্স বলতে পারো এটাকে। মূল ফরাসি নাম ছিল লেস চেইসেস। ঠিক আছে, নাটকে দুজন বৃদ্ধ দম্পতি রয়েছে, 95 বছর বয়সে একজন বৃদ্ধ আর 94 বছর বয়সে একজন বৃদ্ধা। একটা দ্বীপে তারা একাকী বসবাস করে। বৃদ্ধ তার জীবনের চরম সত্য বা একটা বিশেষ বার্তা মানবজাতির উদ্দেশ্যে দেওয়ার জন্য একটা বড় সভার আয়োজন করে। তিনি অনেক বিশিষ্ট ব্যক্তি এবং অতিথিদের আমন্ত্রণ জানান। তো নাটকের সবচেয়ে বড় অ্যাবসার্ড দিক হচ্ছে সবাই কোনো মানুষ, মানে বাস্তব মানুষ আসে না, কিন্তু বৃদ্ধ দম্পতি কল্পিত অদৃশ্য অতিথিদের জন্য মঞ্চে একের পর এক খালি চেয়ার সাজাতে থাকেন, তাদের সাথে কাল্পনিক কথা বলেন। তো বৃদ্ধ তার বার্তাটা সুন্দরভাবে সবার সামনে বলার জন্য একজন পেশাদার বক্তা বা ওয়েটার নিয়োগ করেন। সবার শেষে বৃদ্ধ দম্পতি জানালা দিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু যখন সেই বক্তা মঞ্চে এসে কথা বলা শুরু করেন তখন দেখা যায় যে সে আসলে বোবা। সে কেবল কিছু অবদ্ধ শব্দ গর্জন করতে পারে, আর কিছুই পারে না। তো এই নাটকে মানুষের জীবনের চরম শূন্যতা, একাকিত্ব এবং নিজের মনের কথা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চূড়ান্ত যে ব্যর্থতা, সেটাকে প্রতীকীভাবে তুলে ধরা হয়েছে দেখতে পাই। এছাড়াও তার রাইনোসেরাস যেটা এসেছিল 1959-এ, এটাও কিন্তু খুবই বিখ্যাত। এটা অত্যন্ত শক্তিশালী রাজনৈতিক এবং সামাজিক অ্যালিগোরিক্যাল একটা নাটক। ঠিক আছে, যেটা নেটের পয়েন্ট অফ ভিউ থেকেও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই নাটকটা মূলত একনায়কতন্ত্র বা ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধে একটা রাজনৈতিক রূপক বা অ্যালিগরি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপে মানুষ যেভাবে অন্ধভাবে স্বৈরাচারী আদর্শকে গ্রহণ করেছিল তারই তীব্র সমালোচনা করে এই নাটকটা। সমাজে যখন কোনো নতুন ধারা বা আদর্শ আসে তখন সাধারণ মানুষ নিজের বিচার বুদ্ধি হারিয়ে অন্ধের মতো সেটাকে অনুসরণ করে সংখ্যাগরিষ্ঠের দলে নিজেকে অন্তর্ভুক্ত করতে চায়। এই যে মানসিকতাকে সাহিত্যে কনফর্মিজম বলা হয়, যেটা এই নাটকের মূল বিষয়বস্তু।
বোঝা গেছে? এরপরে আমরা দ্য থিয়েটার অফ অ্যাবসার্ডের যে তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দেখতে পাবো, তিনি হচ্ছেন হ্যারোল্ড পিন্টার। হ্যারোল্ড পিন্টার থিয়েটার অফ অ্যাবসার্ডের ব্রিটিশ ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবশালী নাট্যকার। 2005 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন। ঠিক আছে? পিটারের নাটকগুলো মূলত কমেডি অফ মিনাস বা হুমকি বা ভীতির কৌতুক হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়। তো এই যে টার্মটা কমেডি অফ মিনাস, এই টার্মটা প্রথম ব্যবহার করেছিলেন ইরভিং ওয়ার্ডল, ঠিক আছে, ডেভিড ক্যাম্পটনের একটা নাটকের পর্যালোচনা করতে গিয়ে। তো হ্যারোল্ড পিন্টার বেকেট বা ইউনেস্কোর মতো কাল্পনিক বা অবাস্তব পরিবেশ তৈরি করেন না। পিন্টার অ্যাবসার্ড শৈলীকে একেবারে সাধারণ ব্রিটিশ ঘর বা ড্রয়িং রুমের ব্যাকগ্রাউন্ডে তিনি নিয়ে চলে আসেন। তার নাটকের পরিবেশগুলো কি ধরনের? অত্যন্ত অবরুদ্ধ এবং দমবন্ধকর। বাইরে থেকে আসা কোনো অজানা থ্রেড বা হুমকি বা ভয়ের কারণে ঘরের ভেতরের সাধারণ চরিত্রদের মধ্যে এক ধরনের মানসিক আতঙ্ক বা অস্থিরতা তৈরি হয়, যা একই সাথে হাস্যরস এবং ভয়েরও জন্ম দেয়। ঠিক আছে? আমরা তার বিখ্যাত ওয়ার্কের মধ্যে বার্থডে পার্টি পাবো 1957, কেয়ারটেকার 1959, হোম কামিং 1964-তে। বার্থডে পার্টি তার প্রথম পূর্ণাঙ্গ নাটক। মূল চরিত্র স্ট্যানলির ওপর বাইরে থেকে আসা দুজন রহস্যময় ব্যক্তি, গোল্ডবার্জ এবং ম্যাককাননের সেই মানসিক এবং শারীরিক অত্যাচার। কেয়ারটেকারে আমরা পিন্টারের প্রথম বাণিজ্যিক সাফল্য দেখতে পাচ্ছি। আর হোম কামিং এটা উত্তর লন্ডনের একটা পরিবারের এক ভাইয়ের সেই যে শ্বেতাঙ্গিনী স্ত্রী রুথের আগমন এবং তাকে কেন্দ্র করে পরিবারের পুরুষ সদস্যদের মধ্যে যে অদ্ভুত এবং আদিম মানসিক লড়াই, সেই লড়াইয়ের গল্প। বোঝা গেছে? এছাড়াও আমরা পিন্টার পজ দেখতে পাই। দেখো, হ্যারল্ড পিন্টারের লেখার সব থেকে বিখ্যাত বা সিগনেচার স্টাইল হচ্ছে পিন্টার পজ। পিন্টার বিশ্বাস করতেন যে মানুষ মুখের কথায় যা বলে তার চেয়ে মনের ভেতরের আসল সত্যটা লুকিয়ে থাকে তার নীরবতার মধ্যে। তো এই নাটকের যে ডায়লগ, এই ডায়লগে চরিত্ররা যখন কথা বলতে বলতে হঠাৎ থেমে যায় বা দীর্ঘ একটা বিরতি নেয়, তখন সেই নীরবতা মুখে বলা শব্দের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থবহ হয়ে ওঠে। তো এই পজগুলোর মাধ্যমেই চরিত্রদের ভেতরের মানসিক চাপ, গোপন উদ্দেশ্য, অহংকার এবং একে অপরের নিয়ন্ত্রণ করার লড়াই চমৎকারভাবে ফুটে ওঠে, আমরা দেখতে পাই। বোঝা গেছে? এবং এটাকেই তিনি পজের মাধ্যমে তুলে ধরেছেন, যেটাকে পিন্টার পজ বলা হয়, যেটা একটা তার সিগনেচার স্টাইল। এছাড়াও আমরা থিয়েটার অফ অ্যাবসার্ডের যে আরো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব পাবো, তিনি হচ্ছেন ফরাসি নাট্যকার জেন জেনেট। জেনেট তার জীবনের বাস্তব অপরাধ জগৎ এবং কারাবাসের অভিজ্ঞতাকে নাটকের রূপক হিসেবে ব্যবহার করেছেন। মার্টিন লেসলিন তার থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড বইতে জেনকে এই ধারার অন্যতম প্রধান নাট্যকার হিসেবে স্থান দিয়েছেন। জেন অ্যাবসার্ড থিয়েটারের অর্থহীনতাকে এক ধরনের ধর্মীয় বা সামাজিক আচার অনুষ্ঠান এবং চারিত্রিক অবক্ষয় বা অপরাধ প্রবণতার সাথে মিশ্রিত করেছেন। তার নাটকের চরিত্ররা বাস্তব জগৎ থেকে বাঁচতে এক ধরনের কাল্পনিক ছদ্মবেশ বা রোল প্লের আশ্রয় নেয়। এই যে ফ্যান্টাসি বা মেকি আচারের মাধ্যমেই তারা সমাজের ক্ষমতা এবং স্ট্রাকচার বা শাসন ব্যবস্থাটাকে ফুটিয়ে তোলে। তার কি ওয়ার্ক বা প্রধান নাটকগুলোর মধ্যে আমরা দ্য মেইডস পাই 1947 সালে, তাই না? ফরাসি নাম ছিল লেস বোনস এর। এবং এই নাটকে ক্লেয়ার এবং সোলাঞ্জ নামের দুই বোন রয়েছে, যারা এক ধনী নারীর বাড়িতে পরিচারিকার কাজ করত। টু মেইডস বলা হচ্ছে। তাদের মালকিন বা মিস্ট্রেস যখন বাড়িতে থাকে না, এই দুই বোন অদ্ভুত এক খেলায় তখন মেতে ওঠে। একজন মালকিন সেজে বসে এবং অন্যজন নিজের বোন সেজে তাকে অপমান এবং খুন করার অভিনয় করতে থাকে। তো ক্ষমতার এই যে জটিল এবং অবাস্তব খেলায় মেতে উঠে তারা শেষ পর্যন্ত আসল মালকিনকে কিন্তু বিষ খাইয়ে মারার পরিকল্পনা করে, আমরা দেখতে পাই। কিন্তু পরিকল্পনাটা ব্যর্থ হওয়ায় এক ট্র্যাজিক এবং অ্যাবসার্ড পরিণতি ঘটে, যেখানে বোনদের একজন নিজেই সেই বিষাক্ত চা খেয়ে আত্মহত্যা করেন। এছাড়াও তার দ্য ব্যালকনি আমরা দেখতে পাবো 1956-তে। লে ব্যালকন ফরাসি নাম। এই নাটকের পটভূমি একটা বিলাসবহুল ব্রোথেল বা পতিতালয়, যার হেড বা মালকিন হচ্ছেন ম্যাডাম ইরমা। তো এই যে বেশ্যালয় বা এই পতিতালয়, একে বলা হয় ইলিউশন হাউস, বিভ্রমের ঘর। বাইরে যখন দেশে এক ভয়াবহ রাজনৈতিক বিপ্লব এবং যুদ্ধ চলছে, তখন এই ঘরের ভেতরে সমাজের সাধারণ মানুষরা এসে নিজেদের ফ্যান্টাসি পূরণ করতে জাজ, বিশপ, জেনারেলদের মতো বড় বড় ক্ষমতার পদের ছদ্মবেশ পরে রোল প্লে করতে থাকে। ঠিক আছে? তো এই নাটকটা দেখাচ্ছে যে সমাজ এবং রাজনীতির বড় বড় পদগুলো আসলে এক ধরনের মেকি অভিনয়,
বা পারফরমেন্স ছাড়ার কিছুই নয়। বাস্তব এবং বিভ্রমের মধ্যেকার সীমানা এই নাটকে সম্পূর্ণ কিন্তু আমরা মুছে গিয়েছে দেখতে পাবো, তাই না? তো এগুলোই হচ্ছে তার গুরুত্বপূর্ণ ওয়ার্ক। এছাড়াও আমরা থিয়েটার অফ অ্যাবসার্ডের যে শেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে দেখতে পাবো, তিনি হচ্ছেন এডওয়ার্ড অ্যালবি, যিনি ছিলেন আমেরিকান। এডওয়ার্ড অ্যালবি অ্যাবসার্ড মুভমেন্টকে আমেরিকার মূলধারার থিয়েটারে সফলভাবে প্রতিষ্ঠা করার জন্য কৃতিত্ব লাভ করেন। ঠিক আছে, তিনি 3বার নাটকের জন্য সম্মানিক পুলিৎজার পুরস্কার লাভ করেন। বেকেট বা ইউনেস্কোর ইউরোপীয় অ্যাবসার্ড নাটকগুলো ছিল কিছুটা বেশি দার্শনিক এবং বাস্তবতাহীন, তবে অ্যালবি সেই ধারাকে ধার করে এনে আমেরিকান মধ্যবিত্ত সমাজের বাস্তবতার সাথে মিশিয়ে দেন। অ্যালবির নাটকে অ্যাবসার্ড উপাদানগুলো মূলত আমেরিকার পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, কৃত্রিম সুখ এবং আমেরিকান ড্রিম বা আমেরিকান স্বপ্নের ভেতরের সেই অসারতা এবং নিঃসঙ্গতাকে উন্মোচন করতে ব্যবহৃত হয়। ঠিক আছে, তার কি ওয়ার্ক প্রধান নাটক বললে আমরা দ্য জু স্টোরি পাই, যেটা এসেছিল 1958-তে। জু স্টোরি, ঠিক আছে, এটা একটা 1 অ্যাক্ট প্লে। নাটকে মাত্র 2টো চরিত্র আছে, পিটার উচ্চবিত্ত মানে উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্ত ঠিক নয়, সফল এবং সংসারী মানুষ, আর জেরি একজন একাকী বিচ্ছিন্ন ছন্নছাড়া যুবক। নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কের একটা বেঞ্চে পিটার যখন শান্তিতে বই পড়ছিল, তখন জেরি এসে তার সাথে জোর করে অদ্ভুত এক কথোপকথন শুরু করে। জেরি তাকে চিড়িয়াখানায় ঘটে যাওয়া একটা ঘটনা বলতে থাকে। তো এই যে নাটকটা মানুষের চরম একাকিত্ব, অ্যালিয়েনেশন এবং সমাজ ব্যবস্থার কারণে পারস্পরিক যোগাযোগের যে ব্যর্থতা সেটাকে তুলে ধরেছে। ঠিক আছে, এছাড়াও তার হুজ অ্যাফ্রেইড অফ ভার্জিনিয়া উলফ পাচ্ছি 1962-তে, অ্যালবির সব থেকে বিখ্যাত 3 অ্যাক্ট প্লে, যার নামটার মধ্যে বিখ্যাত লেখিকা ভার্জিনিয়া উলফের নামের একটা চমৎকার প্যারোডি বা কৌতুক লুকিয়ে আছে। 2টো দম্পতি আছে এতে, জর্জ এবং নিক। জর্জ হচ্ছে ইতিহাসের অধ্যাপক এবং মার্থা হচ্ছে প্রেসিডেন্টের কন্যা। তারা বয়সে কিছুটা প্রবীণ। নিক হচ্ছে জীববিজ্ঞানের নতুন অধ্যাপক এবং হানি হচ্ছে তার স্ত্রী। তারা তরুণ দম্পতি। তো একটা গভীর রাতে মদ্যপানের আসরে জর্জ এবং মার্থা নিক ও হানিকে আমন্ত্রণ জানায়। সেখানে তারা 4 জন মিলে বিভিন্ন কুৎসিত নিষ্ঠুর মনস্তাত্ত্বিক খেলায় মেতে ওঠে। জর্জ এবং মার্থার কোনো সন্তান নেই, কিন্তু তারা বাস্তবতার দুঃখ এড়াতে দীর্ঘ 21 বছর ধরে কাল্পনিক পুত্রের একটা গল্প তৈরি করে বেঁচেছিল। তো নাটকের শেষে জর্জ সেই কাল্পনিক ছেলের মৃত্যু ঘোষণা করে তাদের সেই বিভ্রমের যে প্রাচীর বা ইলিউশনের প্রাচীরটা ভেঙে দেয়। তো নাটকটার মূল থিম তাহলে কি পেলাম? ইলিউশন ভার্সেস রিয়েলিটি। মানুষ নিজের ভেতরের শূন্যতা এবং সত্যকে আড়াল করতে কৃত্রিম মিথ্যার আশ্রয় নিচ্ছে, সেটা অ্যালবি এখানে নিপুণভাবে দেখিয়েছেন। বোঝা গেছে? তো এই ছিল এডওয়ার্ড অ্যালবি এবং তার গুরুত্বপূর্ণ সমস্ত নাটক। এবং থিয়েটার অফ অ্যাবসার্ডে আমরা পরপর তাহলে স্যামুয়েল বেকেট, ইউজেন আয়োনেস্কো, এডওয়ার্ড অ্যালবি এবং জেন বেনেটকে দেখতে পেলাম। তাহলে আমরা দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড সম্পর্কে জানলাম, তার প্রধান বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করলাম এবং থিয়েটার অফ অ্যাবসার্ডের প্রধান লেখক এবং তাদের কালজয়ী সৃষ্টিগুলোকে আমরা পরপর দেখলাম, যেখানে আমরা হ্যারোল্ড পিন্ডার, ইউজিন আয়োনেস্কো, জেন বেনেট, মার্টিন এসলিন, এডওয়ার্ড অ্যালবি, স্যামুয়েল বেকেটের সমস্ত রচনা নিয়ে আলোচনা করলাম। আশা করছি দ্য থিয়েটার অফ অ্যাবসার্ড সম্পর্কে তোমাদেরকে তাহলে একটা ক্লিয়ার আইডিয়া দিতে পেরেছি। কারো কোথাও অসুবিধে নেই? কার কেমন লাগলো জানাবে। ভালো লাগলে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেট এবং সেটের প্রস্তুতির এর পরবর্তী ক্লাসে, লিটারারি স্কুল এবং মুভমেন্টের এর পরবর্তী অধ্যায়টা নিয়ে।